221B Harrison Road. নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি। আমি সুমিতেন্দ্র। আমি প্রত্যয়। আমি নার্গিস। আর আমি অনন্যা। তন মানে দেহ আর ত্রাণ মানে উদ্ধার। তন্ত্রে নিজের শরীর ছাড়া চেতনার উচ্চস্তরে পৌঁছনোই যায় না। তন্ত্র সামগ্রিকভাবে জ্ঞানের বিস্তার করা ছাড়াও এর ব্যবহারকারীকে ত্রাণ অর্থাৎ রক্ষাও করে থাকে। ইউরোপীয় পণ্ডিতেরা তন্ত্রকে গুচ্ছ সাধনা মানে এসোটারিক প্র্যাকটিস বা সাম্প্রদায়িক কার্যকলাপ আখ্যা দিয়ে দিগ্ভ্রান্ত করার চেষ্টা করেন। তারানাথের ভাষায় এনাদের বলা যেতে পারে, ও তোমরা বুঝবে না। বলা যায় ভারতে খ্রিস্টীয় ৫ম শতাব্দীর পর থেকেই প্রচলিত হয় এই বিশেষ ধরনের উপাসনা ও সাধন পদ্ধতি। তন্ত্র বেদের শেষের অংশ থেকে সৃষ্টি হয়েছে, তাই তন্ত্রকে আগম বলা হয় আর বেদকে বলা হয় নিগম। তন্ত্রশাস্ত্রের আরেক নাম কিন্তু আগম শাস্ত্র। ভারতীয় পরম্পরায় যে কোনো ব্যবস্থিত গ্রন্থ, সিদ্ধান্ত, বিধি, উপকরণ, কলাকৌশল বা কার্যপ্রণালীকেও তন্ত্র বলা হয়। বিষয়বস্তুগত দৃষ্টিতে একে ধর্ম, দর্শন, সৃষ্টি রচনা শাস্ত্র, প্রাচীন বিজ্ঞান ইত্যাদি বিশ্বকোষও বলা যেতে পারে। তাহলে বুঝতেই পারছেন তো, তন্ত্র মানেই যে ব্ল্যাক ম্যাজিক, অকাল্ট এমন কিন্তু নয়। তাই একটা ছোট্ট অনুরোধ রাখলাম, আপনারাও এই সমস্ত ধারণাকে নিজেদের মনের মধ্যে একদম জায়গা দেবেন না এবং সবার মাঝে গুজবও ছড়াবেন না। আমরা পাঠক, লেখক এবং শ্রোতারা এই বিষয়ে যথাক্রমে গল্প পড়তে, লিখতে এবং শুনতে গিয়ে রোমাঞ্চিত হয়ে থাকি এবং তাই গল্পে মূলত তন্ত্রের এই বিশেষ ভয়াবহ দিকগুলো তুলে ধরা হয়। আপনাদের কাছে কোনটা কুসংস্কার আর কোনটা সংস্কার তা আপনারা নিজ সুবুদ্ধি এবং বিবেচনায় স্থির করবেন। আমাদের কিন্তু সেটা আপনাদের হয়ে করে দেওয়ার ক্ষমতা নেই। আজ সিজন 2 এর শেষ এপিসোডে আমাদের হেডমিস্ট্রেস নার্গিস ল্যালার লেখা তান্ত্রিক বৃষাঙ্ক ঠাকুরের গল্প আবির্ভাব। তবে গল্পটা শুরু করার আগে নার্গিস সম্পর্কে কিছু কথা না বললেই নয়। নার্গিসের সাথে আমাদের সেই সিজন 1 থেকে পরিচয়। তারপর সেইখান থেকে আজকে বর্তমানে 221B হ্যারিসন রোডের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। অবশ্য শুধু এইটুকু বললেই নার্গিস ম্যাডামের অবদান সম্পর্কে সবটা বলা কিন্তু হলো না। আপনাদের জানিয়ে রাখি, 221B হ্যারিসন রোডের যে ভয় সিরিজের গল্পগুলি এতদিন ধরে আপনারা শুনে এসছেন না, সেই সিরিজটিও কিন্তু দীর্ঘদিন দায়িত্ব সহকারে সামলে এসেছেন আমাদেরই এই নার্গিস ম্যাডাম। তাহলে আর দেরি না করে শুরুই করা যাক। শুরু হচ্ছে সিজন 2 এপিসোড 11, নার্গিস ল্যালার লেখা তান্ত্রিক ঠাকুর বৃষাঙ্কের আবির্ভাব। খুব চাপা একটা আওয়াজ, যেন শুকনো পাতা পড়ে থাকা পথ দিয়ে আওয়াজটা ভেসে আসছে। সঙ্গে জনাচারেক বেশ বলিষ্ঠ চেহারার লোক দাঁতে দাঁত চেপে অতি সন্তর্পণে ফিসফিস করে কথা বলছে নিজেদের মধ্যে। একজন খুব ধীর স্বরে বলে উঠল, আরে আস্তে আস্তে নিয়ে চল, কি করছিস? কেউ টের পেলে সর্বনাশ হয়ে যাবে। এই শুনে পাশের জন সন্ত্রস্ত স্বরে বলে উঠল, না না ওস্তাদ, এত ধীরে করলে চলবে না, তাড়াতাড়ি কাজটা সেরে চটপট কেটে পড়তে হবে এখান থেকে। বাকি দুজন সে কথাতে সায় দিয়ে উপর নিচে মাথা নাড়ল। তাড়াতাড়ি হাত চালাও সবাই। তাড়াতাড়ি হাত চালাও সবাই। চারজনের চোখে মুখে ভয়ার্ত চাহনির সঙ্গে তীব্র সতর্কতা। ঠিক এই সময় দূর থেকে হ্যারিকেনের ক্ষীণ আলো ওদের চোখে পড়তেই ওরা শশব্যস্ত হয়ে পড়ল। চারজন মিলে তড়িঘড়ি করে সেই ভারী জিনিসটাকে টানতে গেল, আর ঠিক সেই সময় সামনের একটা বড় পাথরের ঠোক্কর খেয়ে পড়ে গিয়ে অসতর্কভাবে আর্তনাদ করে উঠল একজন।
তৎক্ষণাৎ দূর থেকে হ্যারিকেন হাতে করে আসতে থাকা লোকটি চেঁচিয়ে উঠে সেদিকে হেঁটে হনহন করে এগিয়ে আসতে আসতে বলল, এই কে কে ওখানে, কে কারা আছিস, কে চিৎকার দিল ওখানে? বেগতিক দেখে হাতের জিনিসটাকে চটপট ধপ করে ফেলে দিয়ে চম্পট দিল ওই চারজন। পালা 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 পালা, ছায়াটাকে পালা আগে। এদিকে হ্যারিকেনধারী লোকটি হন্তদন্ত হয়ে পথ থেকে নেমে এসছে। আরও কিছুটা জঙ্গলের মধ্যে এগিয়ে এসে সে দেখল মাটিতে ঝোপের কাছে কিছু একটা পড়ে আছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ঘুটঘুটে অন্ধকারের মাঝে হ্যারিকেনের অল্প আলোয় প্রথমে সে ঠাউর করতে পারল না যে পড়ে থাকা জিনিসটা ঠিক কী। তারপর আলোটা খানিক মাটির কাছে নামিয়ে আনতেই সে এমন একটা জিনিস আবিষ্কার করল যার বিন্দুমাত্র ধারণা চট করে কারুর পক্ষে করা অসম্ভব। কি দেখছি আমি, কি দেখছি আমি, কি সর্বনাশ, কি সর্বনাশ, কে আছিস? প্রায় বিবস্ত্র একটা নারী দেহ। সেই দেহে তখনও ক্ষীণ প্রাণ আছে। তার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নিচে নেমে এলো। লোকটা আচম্বিতেই লক্ষ্য করল মেয়েটার ঠোঁটটা কিছুক্ষণের জন্য ঈষৎ নড়ে উঠছে। লোকটি মেয়েটির মুখের কাছে কান নিয়ে যেতেই শুনতে পেল অতি কষ্টে সে গোঙাতে গোঙাতে বলছে, ওদের কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। ওদের সবাইকে আমি মেরে ফেলবো, কাউকে ছাড়বো না। ব্যাস, আর কিছু বলতে পারল না সে। এক বুক পাশবিক যন্ত্রণা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। লোকটা প্রচণ্ড আতঙ্কে পিছনের দিকে ছিটকে পড়ে গেল। হাতের হ্যারিকেনটাও তৎক্ষণাৎ একটা পাথরে লেগে চুরমার হয়ে গেল। কোনো রকমে উঠে সে ঊর্ধ্বশ্বাসে গ্রামের দিকে ছুটে গেল। হায় হায়, কি দেখছি আমি, কে আছিস, কে কে আছো এখানে, উদ্মশাই, ও কে আছিস এখানে? গ্রামের সবাইকে খবর দিতে, এক্ষুনি খবর দিতে হবে সকলকে, সবাইকে জানাতে হবে। এমন ভয়ানক অবস্থায় গ্রামের মন্দিরের পেছনের জঙ্গলে যাকে সে এইমাত্র দেখে এলো পড়ে থাকতে, সে আর কেউ নয়, এই গ্রামেরই মেয়ে, সকলের আদরের শ্যামা। অনতিদূরে অন্য আরেকটি দৃশ্য, বাঁকুড়া জেলার ছাতনা গ্রাম। কাছেই প্রবাহিত কুমাসী নদী গিয়ে মিশেছে দ্বারকেশ্বরে। এই গ্রামের নদীর ঠিক লাগোয়া একটি অংশে শান্ত সমাহিত পরিবেশের মধ্যে একটি বৃহৎ জায়গা জুড়ে ওই যে নিজের শাখা প্রশাখা বিস্তার করে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। বয়স তার অনেক, কালে কালে নানা অভিজ্ঞতা চাক্ষুষ করে এখনও মাটি কামড়ে উঁচিয়ে আছে বহাল তবিয়তে, আরও অনেক কিছু দেখার অপেক্ষায়। নদী পাড়ের দুপাশে বন্য ঝোপঝাড়ের সার, লতানে হলদে ফুলের শোভা, গাংশালিকের গর্ত। এই অংশে সেরকম লোকবসতি না থাকলেও অদূর থেকে ভেসে আসছে একটা কোলাহল। ব্যাপার কি, যেন কোথাও অনেকে একসঙ্গে বসে সুর করে কিছু আওড়াচ্ছে। আরেকটুকু এগিয়ে গেলে স্পষ্ট হবে সেই সমস্বরে পাঠের মাঝে ভেদ করে আসা আরেক গমগমে স্বর। এ কার কণ্ঠস্বর? এ স্বরের এমন তীব্রতা যে তা শোনা মাত্রই শ্রোতার রন্ধ্রে রন্ধ্রে বিদ্যুৎ খেলে যায়। ধীরে ধীরে কুমাসী নদীকে পিছনে ফেলে আস্তে আস্তে খানিক এগিয়ে যেতেই চোখে পড়বে একটা আশ্রম। আশ্রমে ঢুকতেই চোখে পড়বে একটি ঝুলন্ত কাঠের ফলক, তাতে গভীরভাবে খোদাই করে লেখা, চিত্ত মাঝে সাধক না থাকিলে বৃথায় ফিরিবি লোকের দ্বারে দ্বারে, মুক্তি কোথাও পাবিনে রে তুই, হৃদিতে শেকল পরায় রাখিলে। আর সেই গমগমে কণ্ঠস্বরের অধিকারী আর কেউ নন, এই আশ্রমের গুরুমশাই তান্ত্রিক ঠাকুর বৃষাঙ্ক। তাঁর কথা আর নতুন করে কী বা বলার থাকতে পারে। এই গ্রাম ওনার জন্মস্থান নয় বটে, কিন্তু এইখানকার মানুষদের বুকে আগলে রেখেছেন বললেও অনেক কম বলা হয়। শুধু এই গ্রামের মানুষ না,
এছাড়াও কত মানুষের প্রাণ বাঁচিয়েছেন, কত মানুষকে নিজের অন্তরের শুদ্ধতা দিয়ে বিশুদ্ধ করেছেন, কত ভয়ানক বিপদকে নিজের ক্ষমতা বলে দূরীভূত করেছেন, তার ইয়ত্তা নেই। এই গ্রামে সকলেই তাকে স্বয়ং ভগবান জ্ঞান করেন। তার চরণতলে এক কণা আশ্রয়ের আশায় দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। আর কেনই বা আসবে না? মানুষ হিসেবেও যে তিনি অনন্য, বহুল সত্তার আধার তিনি। কিন্তু ওই যে কথায় বলে, রক্তমাংসের মানুষ কখনো নিখুঁত হতে পারে না। আর কেউ না জানুক, বৃষাঙ্ক জানে যে চরম ভুলের বোঝা সে আজও বয়ে নিয়ে বেড়াচ্ছে। তার প্রায়শ্চিত্তের পথ বড্ড কঠিন। কিন্তু এখন বরঞ্চ সে প্রসঙ্গ থাক, আরেকদিন সে কথা হবে বরং। যাই হোক, বৃষাঙ্ক বয়সকালে পথে পথে অনেক ঘুরেছেন। অনেক সাধু সংসর্গে তার জীবন আন্দোলিত হয়েছে। অবশেষে এই গ্রামে এসে থিতু হয়েছেন তিনি। গুড় ও সাধনায় ব্রতী করেছেন নিজেকে। তার সারাটা দিন কাটে এই গ্রামের ছোট ছোট ছেলেমেয়েগুলিকে শাস্ত্রশিক্ষা নীতিশিক্ষা দানের মাঝে। তারপর ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসলে শুরু হয় তার সেই সাধনা। তখন যেন তিনি এক আলাদা মানুষ। সন্ধ্যাকাল থেকে ভোর অবধি গভীর সাধনায় নিমগ্ন থাকেন। সন্ধ্যার পর কেউ আর তার আশ্রমের দিকে পা বাড়ায় না। সেদিন ছিল অমাবস্যা। সন্ধ্যা নামতেই তান্ত্রিক ঠাকুর বসলেন তার গূঢ় সাধনায়, মা গুহ্যকালীর সাধনা। আজ 30 বৎসর কাল তিনি এই সাধনা করে আসছেন। মায়ের আশীর্বাদে তিনি অনেক গূঢ় শক্তির সত্ত্বাধিকারী হয়ে উঠেছেন। আর মায়ের নির্দেশেই সেই শক্তি তিনি যথাসময়ে প্রয়োগ করে এসেছেন এতকাল। একদিকে গনগনে আগুনের লেলিহান শিখা ভেদ করে আকাশ ছোঁয়ার চেষ্টা করে চলেছে, অন্যদিকে নিবিষ্ঠ মনে তান্ত্রিক ঠাকুর বৃষাঙ্ক আওড়ে চলেছেন মন্ত্র। গ্রিং গ্রিং হো গ্রিং গো হা কালীকে, গ্রিং গ্রিং হো হা গ্রিং গ্রিং স্বাহা, ওম ভ্রিং ভ্রিং গ্রং গ্রং প্রসান গৃহে হো ফট স্বাহা। সারা রাত ব্যাপী তন্ত্র সাধনার পর ধীরে ধীরে পূব আকাশে উত্থিত সূর্যের আভা ঠাকুরমশাইয়ের মুখমণ্ডল আবৃত করে তুলল। কুশাসন থেকে উঠে প্রণামপূর্বক জোরহস্ত কপালে ঠেকিয়ে ঠাকুরমশাই নিজ মনে অস্ফুটে বলে উঠলেন, মা, ও মা, তুই কি আমায় কিছু জানাতে চাস? আমি তোর দেওয়া আভাসে স্পষ্ট বুঝতে পারছি একটা ঘোর বিপদ ঘনিয়ে আসতে চলেছে। ঘোর বিপদ। সূর্য তখন মধ্য গগনে। গ্রামের 1 বছর দশেকের মেয়ে কমলা দৌড়াতে দৌড়াতে এসে তান্ত্রিক ঠাকুরের হাতে একটা চিঠি দিল। সে বলল, পেন নাম ঠাকুরমশাই। কি রে বাছা, অমন করে দৌড়ে আসছিস কোত্থেকে? আহা, কত হাঁপাচ্ছিস দেখ তো। আচ্ছা বস দেখি এখানে। না গো গুরুমশাই, বসবো না। আমি শুধু এইতে দিতে এসেছিলাম। নিন, আপনার নামে একখানা চিঠি এসেছে। এই দেখুন, গ্রামের পোস্ট অফিসে এসেছে। আমি যখন সকালে স্কুল থেকে ফিরছিলাম, পথের মাঝে পিয়ন দাদুর সঙ্গে দেখা হয়ে গেল। উনি আমাকে জিজ্ঞেস করলেন আজ আমি আশ্রমে আসবো নাকি। আমি তো বললাম হ্যাঁ আসবো। তারপর উনি আমায় এইতে দিলেন আর বললেন আমি যেন খুব সাবধানে আপনাকে চিঠিখানা দিয়ে দিই। তান্ত্রিক ঠাকুর কমলার হাত থেকে চিঠিটা নিলেন। চিঠির ওপরে লেখা শ্রীমান ব্রজকুমার ভট্টাচার্য, ধাত্রীগ্রাম, জেলা বর্ধমান। ঠাকুরমশাই এই নামের সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত। ব্রজকুমার ধাত্রীগ্রামের জমিদার বংশের বড় ছেলে। সে অনেক কাল আগের কথা। বৃষাঙ্ক যখন ঘর ছেড়ে পথে পথে ঘুরে বেড়াতেন, এমন এক সময় কোনো দিন তিনি এই ধাত্রীগ্রামের জমিদার বাড়িতে পৌঁছন। জমিদারবাবু সহ বাড়ির প্রত্যেকেই ভারী অতিথি বৎসল ছিলেন। সেই দিন বাড়ির সকলে মিলে প্রাণপণে ভক্তি ভরে সেবা করেছিলেন তার। যদিও তখন ব্রজকুমার ছিল নিতান্তই কিশোর এবং তার পরের 2 কনিষ্ঠ ভাই ছিল আরও ছোট। এই সব কথা ভাবতে ভাবতে
তান্ত্রিক ঠাকুর যখন চিঠিটা খুললেন, কেন জানি না তার মনে একটা আশঙ্কা উকি দিল। তার বুকটা কেমন ছ্যাঁত করে উঠল। ঠিক সেই আভাস যা তিনি আজ সাধনা শেষে অনুভব করেছিলেন। তিনি আপন মনেই বিড়বিড়িয়ে বললেন, কি ব্যাপার? এই চিঠিটা হাতে ধরে হঠাৎ করে কেন আমার এমন চিত্ত চঞ্চলতার উদ্রেক হলো? শ্রী চরণেশু ঠাকুর, আমার প্রণাম নেবেন। আশা করি মায়ের কৃপায় আপনার সব খবর কুশল। বহুদিন হলো আপনার সান্নিধ্য পাবার জন্য মনটা বড়ই ব্যাকুল হয়ে উঠেছে। আমাদের এই ভিটেতে আপনার চরণ স্পর্শ পাবার ভিক্ষা নিয়ে এই চিঠি আপনাকে লিখছি। ধৃষ্টতা ক্ষমা করবেন ঠাকুর, আমার উচিত ছিল সশরীরে গিয়ে আপনাকে এই নিবেদন করা। কিন্তু ঠাকুর, আপনি তো ত্রিকালদর্শী। আপনি হয়তো এতক্ষণে আমার এমন চাঞ্চল্যকর মনের খবর খানিকটা হলেও আন্দাজ করতে পেরেছেন। কোথা দিয়ে কিভাবে যে শুরু করি? আসলে আমার পরিবারের এখন বড়ই দুঃসময় চলছে। জানি না ঠাকুর, এটা কি বিধির বিধান নাকি নিতান্তই কাকতালীয় ঘটনা। আমার অনুজ দুই ভ্রাতা, যথা শ্রীমান দেবকুমার ও শ্রীমান চন্দ্রকুমার, উভয়ই আজ 1 মাস হলো পরলোক গমন করেছে। এই অবধি চিঠিটা পড়ে তান্ত্রিক ঠাকুর কিছুক্ষণ চোখ বুজে রইলেন, যেন তিনি তার সকল চিন্তা শক্তিকে একাগ্র করে কিছু একটা অনুধাবন করার চেষ্টা করছেন। মিনিট 2 পর তিনি চিঠিটা আবার খুলে পড়তে শুরু করলেন। তার মুখ জুড়ে তখন যেন ধীরে ধীরে ঘোর আমাবস্যার কালো অন্ধকার ছেয়ে যাচ্ছে। পরপর এমন 2 বিপর্যয়ের আকস্মিকতায় আমাদের বাড়ির সকলেই যেন ভীষণ ভেঙে পড়েছে। বাবা মশাই যেন নির্বাক হয়ে গিয়েছেন। মা তো প্রায় নাওয়া খাওয়া ত্যাগ করে শয্যা নিয়েছেন। আমার স্ত্রী শশীবালা বর্তমানে সন্তান সম্ভবা। এমত অবস্থায় সব কিছু আমি একা হাতে সামলাতে না পেরে প্রায় চোখে অন্ধকার দেখছি। জানেন ঠাকুরমশাই, আপনি শুনলে হয়তো অবাক হবেন, দেব আর চন্দ্র দুজনেরই মৃত্যুর কারণটা খুবই আশ্চর্যজনক। দেবের মৃত্যু ঘটেছে শিকারে গিয়ে, অথচ সে ছিল তুখোর শিকারী। তার বন্দুকের টিপ ছিল অসাধারণ। ইতিপূর্বে সে বহুবার জঙ্গলে গিয়েছে শিকার করতে, এমনকি সে এখনও অবধি বাঘ মেরেছে প্রায় 3টি, কিন্তু কখনো তার গায়ে একটুও আঁচড় পর্যন্ত লাগেনি। কিন্তু এইবার যে কি হলো, এমনকি কোন প্রাণীর দ্বারা যে নিহত হলো সেটা অবধি বুঝতে পারলাম না। বাড়ির সকলে শোকে এতটাই মর্মাহত হয়ে পড়েছিলাম যে এই নিয়ে বেশি ভাবার আর অবস্থাতেই ছিলাম না আমরা কেউই। কিন্তু যখন এরপর প্রায় 10 দিনের মাথায় আমরা চন্দ্রকেও হারালাম, তখন মনটা যার পর নাই শঙ্কিত হয়ে উঠল। তার মৃত্যুটাও হলো ভীষণই সন্দেহজনকভাবে। চন্দ্র খুব ভালো সাঁতার জানত। তার সাঁতারের হাতে খড়ি হয়েছিল সেই 4 বছর বয়স থেকে, অথচ সেই চন্দ্রই কিনা মারা গেল জলে ডুবে। আমাদের বাড়ির পেছনের পুকুর থেকে ওকে যখন মৃত অবস্থায় উদ্ধার করা হলো, তখন আমার মনে হয়েছিল আমি যেন আর মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে নেই। আমাদের মনে সন্দেহ ছিল যে ওকে কেউ খুন করে জলে ভাসিয়ে দেয়নি তো। কিন্তু না, আমাদের কবরেজ মশাই নিশ্চিত করে বলেছেন যে চন্দ্রর মৃত্যু হয়েছে জলে ডুবেই। এও কি সম্ভব বলুন? একের পর এক এমন ঘটনায় আমরা সকলেই রীতিমতো বিধ্বস্ত হয়ে গিয়েছি ঠাকুর। গ্রাম জুড়ে যেন হইচই পড়ে গিয়েছে। আমারও যেন মস্তিষ্ক বিভ্রাট ঘটছে। আর কিছুই চিন্তা করতে পারি না আমি। এমত অবস্থায় আমার কেবল আপনার কথাই স্মরণে আসলো। আপনি যদি দয়া করে একটিবার আমাদের এই বসতবাটিতে পায়ের ধুলো দিতেন, তাহলে আমরা সকলেরই এই ভঙ্গুর হৃদয়ে খানিকটা আশ্বাস পেতাম। প্রণাম নেবেন। আরও কিছু গোপন কথা আপনাকে বলার আছে, যা আমি বাড়িতে আর কারোর সঙ্গে আলোচনা করতে সাহস পাচ্ছি না। তাই আমার শেষ আশা আপনি। আপনার থেকে অনেক পরামর্শ নেওয়ার আছে। এই অবস্থায় আপনি আমাদের দুটো ভরসা দিলে বুকে বড়ই বল পাবো ঠাকুর। আপনার দর্শনের আশায় বুক বেঁধে থাকলাম। আপনার আশ্রয় অনুরাগী শ্রীমান ব্রজকুমার।
চিঠিটাকে পুনরায় ভাঁজ করে ঠাকুরমশাই সেটা তাঁর আসনের পাশে রেখে দিলেন। আশ্রমে থাকা সকল ছেলেমেয়ের উদ্দেশ্যে তিনি বললেন, আজ তোমরা সকলেই বাড়ি যাও, আজকের মতন এতটুকুই থাক। কচিকাচাগুলো মহানন্দে তার কথা শুনে পাত্তারি গুটিয়ে স্বতঃস্ফূর্তভাবে যে যার বাড়ি চলে গেল। ওদের চলে যাওয়ার পর তিনি তার সাধনা স্থলে এসে পদ্মাসনে বসলেন। ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে নিজের কপালের মাঝ বরাবর টিপে ধরে প্রায় আধ ঘন্টা ধ্যানে বসে থাকলেন। তারপর ধীরে ধীরে চোখ উন্মিলিত করে আপন মনেই বলে উঠলেন, যত তাড়াতাড়ি সম্ভব আমায় ধাত্রীগ্রাম পৌঁছতেই হবে, নয়তো আরো ঘোর অনর্থ অবশ্যম্ভাবী। পরদিন ভোরের আলো ফোটার মুখে মুখে বৃষাঙ্ক ঠাকুর যাত্রা শুরু করলেন। রেলগাড়ি করে গন্তব্যস্থলের দিকে তিনি যতই এগোতে লাগলেন ততই ওনার মনের মাঝে চঞ্চলতা বাড়তে থাকল। ব্রজকুমারের চিঠিতে লেখা প্রতিটি কথা যেন তার কানে বারংবার প্রতিধ্বনিত হতে থাকে। বেলা পড়ে এলো। ধীরে ধীরে সাঁঝবেলাও ঝুপ করে মিলিয়ে গিয়ে প্রকৃতিকে রাত্রিকালের হাতে আপাত সমর্পণ করে চলে গেল। অবশেষে তান্ত্রিক ঠাকুর সন্ধ্যা 7:30 নাগাদ ধাত্রীগ্রামে পৌঁছালেন। স্টেশনে পা দেওয়া মাত্রই আবারও তিনি তার মনে একটা অমঙ্গলসূচক আশঙ্কা অনুভব করলেন। 7-5 চিন্তা সঙ্গে নিয়েই তিনি জমিদার বাড়ির দিকে হাঁটা লাগালেন অতি দ্রুত পদে। হাঁটতে হাঁটতে তিনি এসে দাঁড়ালেন গ্রামের একমাত্র মন্দিরের কাছে, মা রক্ষাকালীর মন্দির। তার মনে পড়ে গেল সেইবার জমিদারের মায়ের অনুরোধে তাদের বংশের মঙ্গলার্থে তিনি এই মন্দিরেই একটা যজ্ঞ করেছিলেন। তিনি স্থির করলেন জমিদার বাড়ি যাবার আগে একবার মাকে দর্শন করবেন। যেই না তিনি মন্দিরের সিঁড়িতে প্রথম পা রাখবেন অমনি তার হঠাৎ কানে এলো গ্রামের কিছু লোক দারুণ হট্টগোল করতে করতে একটা নির্দিষ্ট দিকে যেন দৌড়ে যাচ্ছে। বৃষাঙ্কের আর মন্দিরের ভেতর প্রবেশ করা হলো না। গ্রামের লোকেদের এমন হুটোপুটি করে ছুটে যেতে দেখে তার কেন জানি না বুকটা আবারও অজানা ভয়ে ছ্যাঁপ করে উঠল। সামনে দিয়ে হেঁটে যাওয়া দুজন লোককে থামিয়ে তিনি ওদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা শোনো তোমরা এদিকে একটু, বলছি কি হয়েছে, এত অস্থিরতা কিসের? কোথায় যাচ্ছ সব তোমরা এভাবে ব্যস্ত হয়ে? রক্তবস্ত্র পরিহিত তেজিয়াল মুখাবয়াবাধিকারী এক মানুষের কাছ থেকে ডাক পেয়ে গ্রামের কিছুজন থমকে দাঁড়ালো। তারপর দুজন লোক জোড়হাত করে তান্ত্রিক ঠাকুরের সামনে এলেন। ওদের মধ্যে একজন বলল, পেন নাম হ কর্তা ঠাকুর, আর বলবেন না কি সর্বনাশ কাণ্ড। আমাদের ব্রজবাবু গো, হ্যাঁ তিনিও যে আমাদেরকে ছেড়ে চলে গেলেন আজ। কি বললে? ব্রজবাবু মানে জমিদার বাবুর বড় ছেলে ব্রজকুমার? হ্যাঁ ঠাকুর মশাই, উনি। এই তো কিছুক্ষণ আগে ওনাকে ওনার ঘরে মৃত পাওয়া গেছে। পাশের আরেকটা লোক বলে উঠল, উফ, কি যে হচ্ছে সব। মেজ কর্তা আর ছোট কর্তাও তো কিছুদিন আগে বেঘরে প্রাণটি হারালেন, আবার আজ বড় কর্তা অকালে চলে গেলেন এভাবে। ছি 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 ছি, জমিদার বংশে যে একদম নির্বংশ হওয়ার সাপ লেগেছে রে। হায় হায়, রাম 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 রাম। তান্ত্রিক ঠাকুর সেখানে স্থানুর মতো দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। ওরা দুজন তান্ত্রিক ঠাকুরকে প্রণাম জানিয়ে জমিদার বাড়ির দিকে ছুটল। তিনি একাকী দাঁড়িয়ে তখন মনে মনে ভাবতে লাগলেন, তবে কি এই অমঙ্গলই আমার মনে বারবার করাঘাত করছিল? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভারাক্রান্ত মনে তান্ত্রিক ঠাকুর বৃষাঙ্ক লম্বা লম্বা পা ফেলে জমিদার বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালেন। জমিদার বাড়ির সামনে তখন ভিড় উপচে পড়ছে। গ্রামের প্রায় সব মেয়ে পুরুষ বুড়ো বাচ্চা সকলেই দালানে এসে দাঁড়িয়েছে।
সবার চোখে মুখেই তীব্র আতঙ্ক। সকলের মুখে মুখে একই কথা ঘুরছে, না জানি গ্রামের ওপরে কি অভিশাপ নেমে এলো যে একে একে এভাবে জমিদার বাবুর তিনটে জোয়ান শক্ত সামর্থ্য ছেলের অপঘাতে মৃত্যু ঘটল। যদিও তান্ত্রিক ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে গ্রামের লোকজনের সব কথাই শুনেছিলেন, তবুও তার মন ছিল অন্যদিকে। বাড়িতে পা রাখা মাত্রই আবারও তার ষষ্ঠ ইন্দ্রিয় যেন সজাগ হয়ে উঠল। কোনো এক অপার্থিব শক্তির অস্তিত্ব টের পেলেন তিনি, আর একটা অদ্ভুত অনুভূতিও তিনি বোধ করলেন। কেন জানি না তার মনে হলো কেউ বা কিছু একটা তাকে বাড়ির অন্দরে প্রবেশ করতে বাধা দিচ্ছে, যেন সে চাইছে না তান্ত্রিক ঠাকুর এখানে থাকুক, কিন্তু তিনি যে মায়ের কৃপায় মনের সকল একাগ্রতাকে জড়ো করে নিজের ইন্দ্রিয়ের ওপর প্রভুত্ব টিকিয়ে রাখতে জানেন, সে আর বলার অপেক্ষা রাখে না। তান্ত্রিক ঠাকুর ঢুকলেন অন্দরমহলে। সেখানে খুব একটা বেশি লোক নেই, এমনকি শোকের বাড়িতে যে এক বিষাদময় কান্নার আওয়াজ বিদীর্ণ করে, তারও যেন ব্যতিক্রম হয়েছে এখানে। কেমন যেন একটা দমবন্ধ করা গুমোট বাতাস, যেটা বাড়ির ভেতরের পরিবেশকে অসহ্য করে তুলছে। কিছুটা এগিয়ে একটা ঘরের কাছে তিনি দেখলেন দুজন অল্প বয়সী বিধবা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, সম্ভবত সদ্য মৃত মেজ ও ছোট ছেলের স্ত্রী এরা। ঘরের ভিতরের পানে চেয়ে মুখে আঁচল চাপা দিয়ে নিঃশব্দে কাঁদছে। তান্ত্রিক ঠাকুর কাছে এসে দাঁড়াতেই দুজনে তাকে প্রণাম করল। একজন ক্ষীণ কণ্ঠে বলল, আসেন ঠাকুর মশাই, ভেতরে আসেন, আসেন আসেন, ভেতরে আসেন ঠাকুর মশাই। বৃষাঙ্ক দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন। প্রথমেই তার চোখে পড়ল ব্রজকুমারের শায়িত মৃতদেহ এবং তার মাথার কাছে আলুথালু বেশে একজন স্ত্রীলোক দেওয়ালে গা এলিয়ে নিঃসাড় হয়ে বসে আছে। তাকে দেখে বুঝতে অসুবিধা হয় না যে সেই ব্রজকুমারের স্ত্রী এবং প্রায় ভরা পোয়াতি। তিনি লক্ষ্য করলেন মৃতদেহ যেন কাঠ হয়ে গিয়েছে, অদ্ভুতভাবে শরীর যেন রক্তশূন্য। এক পলকের জন্য দেখলে যেন মনে হয় কেউ তীব্র আক্রোশ প্রকাশ করেছে এই শরীরের ওপর। তান্ত্রিক ঠাকুরের হৃদয় আরও ব্যাকুলতায় আচ্ছন্ন হল। মনে মনে তিনি বলে উঠলেন, আরে এত অল্প বয়সে বাড়ির তিনটে বউ বিধবা হলো, মা বাপের কোল এক নিমেষে খালি হয়ে গেল। মা, এ তোর কেমন লীলা মা? কেন এমন হলো মা? আমায় বল তুই। আমার মন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে এখানেই শেষ নয়, আরো মারাত্মক ঘোর বিপদ আর অমঙ্গল ঘনিয়ে আসছে এই বাড়ির উপর। মা, পথ দেখা আমায়, পথ দেখা। হঠাৎ পিছন থেকে একটা ভাঙা কণ্ঠে কেউ বলে উঠল, বাবা, আপনি এসেছেন বাবা? তান্ত্রিক ঠাকুর ঘাড় ঘুরিয়ে দেখলেন জমিদার বাবু দাঁড়িয়ে আছেন। জমিদার নৃসিংহ কুমার ভট্টাচার্য, ব্রজকুমারের বাবা। পুত্র শোকে তার চেহারা মুহ্যমান, তবে শোক ছাড়াও তার চোখে মুখে লেগে আছে ভয়, আকুলতা, হতাশা, দুঃখ। বৃষাঙ্কের কিছু বলার আগেই সে তার পায়ের কাছে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। আমার সব শেষ হয়ে গেল ঠাকুর, আমার আর কিচ্ছু বাকি থাকলো না ঠাকুর। আমি আর বাঁচতে চাই না। এই পুত্র শোক যে সহ্য করা কি কষ্টের ঠাকুর। মা আমায় না নিয়ে আমার তিন নির্দোষ অসহায় সন্তানদের কেন এক এক করে কেড়ে নিলেন ঠাকুর? আমি এখন কি করব? আমায় বলে দিন ঠাকুর, আমায় বলে দিন। তান্ত্রিক ঠাকুর জমিদার মশাইকে আস্তে আস্তে করে পায়ের কাছ থেকে তুলে ওঠালেন। আহ, কি করছেন? উঠুন উঠুন, শান্ত হন জমিদার মশাই। আমি জানি এখন আপনাদের মনের এমন অবস্থায় স্থির থাকা খুব শক্ত, কিন্তু আপনি এমনভাবে ভেঙে পড়লে বাড়ির বাকি সকলে শান্ত থাকবে কিভাবে বলুন? তাছাড়া
এখন আমার কিছু প্রশ্নের উত্তর জানা বিশেষ দরকার, অত্যন্ত প্রয়োজনীয় কথা। একটু স্থির হয়ে আমাকে সেগুলোর ঠিক ঠিক উত্তর দিন জমিদার মশাই। নৃসিংহবাবু চোখ মুছতে মুছতে বললেন, বলুন ঠাকুর মশাই। আমি ব্রজকুমারের চিঠি পেয়েছিলাম গতকাল। আমায় এখানে আসার জন্য সে সবিনয় অনুরোধ করে। ইতিপূর্বে আপনাদের বাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনার বিস্তারিত বিবরণ আমি সেই চিঠি থেকেই জেনেছি। এটা তো আমি বুঝতে পেরেছি আপনার বাকি দুই ছেলের মতনই আপনার বড় ছেলের মৃত্যুটাও স্বাভাবিক নয়। ঠিক কি ঘটেছিল আমাকে একটু বলুন জমিদার মশাই। আচ্ছা, বলছি ঠাকুর মশাই। আজ মধ্যাহ্নে বড় বৌমার শরীরটা খানিক খারাপ হয়েছিল। বুঝতেই পারছেন, বৌমা আমাদের এখন ভরা পোয়াতি। তার উপর এত অশান্তি ও শরীর নিতে পারছিল না। তা খবর পাঠিয়ে কবিরাজকে ডেকে আনা হলো। বৌমাকে খানিকক্ষণ পরীক্ষা করে কিছু ওষুধ দিয়ে কবিরাজ মশাই চলে গেলেন। বৌমা খুব কান্নাকাটি করছিল, বারবার বলছিল, আমার পেটেরটাকেও বোধহয় আর বাঁচাতে পারবো না, একে একে সব শেষ হয়ে যাবে। ব্রজ বৌমাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে এবং কিছু সময় পরে বৌমা ঘুমিয়ে পড়ে। তখন আমরা সকলে ওই ঘরেই ছিলাম। আমরা বলতে আমি, আমার স্ত্রী, মেজ বৌমা, ছোট বৌমা আর কয়েকজন চাকর বাকর। বড় বৌমা ঘুমিয়ে পড়তেই আমি ব্রজকে বলি, শোন কোকা, তুইও বরং খানিক বিশ্রাম নে। কি আর বলবো বল বাবা, কদিন থেকে তোরও খুব ধকল যাচ্ছে। জানি না কপালে আর কি কি দুর্ভোগ লেখা আছে রে, সত্যি জানি না। ব্রজ আমার হাত দুটি ধরে বলল, বাবা মশাই, চিন্তা করবেন না। বৃষাঙ্ক ঠাকুরকে আমি চিঠি লিখেছি, ওনাকে এখানে আসতে বলেছি। উনি এলে দেখবেন সব ঠিক হয়ে যাবে, সব অমঙ্গল দূর হয়ে যাবে। আপনারাও সকলে নিজের ঘরে গিয়ে বিশ্রাম করুন। যান বাবা মশাই। ওই ওর সঙ্গে আমার শেষ দেখা আর শেষ কথা ঠাকুর মশাই। তারপর প্রায় ওই ঘন্টাখানেক পর আমরা বড় বৌমার চিৎকার শুনতে পাই। তড়িঘড়ি করে সকলে ওই ঘরের দিকে ছুটে যায়। দরজা খুলতেই দেখি বড় বৌমা বিছানার উপর অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওই পাশের আরাম কেদারে এলিয়ে পড়ে আছে ব্রজ। কাছে গিয়ে বুঝি দেহে আর তার প্রাণ নেই। ঠোঁটের কষ বেয়ে জমাট রক্ত গড়িয়ে পড়ছে। চোখ দুটো অসম্ভব রকমের বিস্ফারিত আর রক্ত জবার মতন টকটকে লাল, যেন কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে। এছাড়া শরীরের আর কোথাও এতটুকু আঘাতের চিহ্ন মাত্র ছিল না ঠাকুর মশাই। বিশ্বাস করুন কিভাবে মৃত্যু হলো কিচ্ছু বুঝতে পারিনি। এ আমাদের কি সর্বনাশ হলো ঠাকুর মশাই। তবে আমি যেটা ভেবেছিলাম সেটাই কি? আচ্ছা নৃসিংহ বাবু, এই কদিনে, মানে আমি বলতে চাইছি এই ধরুন গত 1 মাসে এই বাড়িতে আর কি কোনো অস্বাভাবিক কিছু ঘটেছে যেটা আপনার খুবই অস্বাভাবিক লেগেছে? এমন কিছু আপনি কি কিছু দেখেছেন বা অনুভব করেছেন? বৃষাঙ্কের এই কথা শোনা মাত্রই হঠাৎই আচমকা জমিদার মশাই কিছুটা হতচকিত হয়ে পড়লেন। যেন মনে হলো কিছু একটা মনে পড়ে যাওয়াতে খুব ভয় পেলেন। ইতস্ততভাবে 2-1 বার এদিক ওদিক তাকালেন, আস্তে আস্তে ঢোক গিললেন, কিন্তু কিছু বললেন না। কি হলো জমিদার মশাই, আপনি কি কিছু? না কই না তো, আসলে পরপর এমন সব দুর্ঘটনা ঘটে গেল এ বাড়িতে যে আপনি বরং বসুন, আমি ওই ওদিকটা একটু দেখে আসি।
শ্মশান যাত্রার ব্যবস্থা কত দূর হলো? এবার আমাদের বেরিয়ে পড়তে হবে ঠাকুরমশাই, নয়তো... আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসি ঠাকুরমশাই, আপনি আপনি বসুন বসুন। জমিদার বাবু যে কিছু কথা এড়িয়ে গেলেন সেটা বুঝতে বাকি থাকলো না বৃষাঙ্কের। হয়তো যেটা এড়িয়ে গেলেন তিনি সেই কথাও আন্দাজ করতে পারলেন। রাত্রি তখন 2 প্রহর। তান্ত্রিক ঠাকুর ধ্যানে বসেছেন। মনের মধ্যে জট পাকানো প্রশ্নগুলো যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করতে হবে। তার জন্য প্রয়োজন গভীর একাগ্রতা। কিন্তু হঠাৎ মাথার মধ্যে কিছু আওয়াজ যেন ঘোরাফেরা করতে লাগলো বৃষাঙ্কের। তান্ত্রিক ঠাকুরের ভ্রুজোড়া কুঞ্চিত হয়ে উঠল, যেন কোনো কিছুর নাগাল পেয়েও সেটা ধরতে পারছেন না তিনি। ক্রমশই চঞ্চলতা গ্রাস করতে লাগলো তাকে। কি যেন একটা টানছে তাকে, যেন কোনো শক্তি কিছু ইঙ্গিত দিতে চাইছে। কিন্তু হঠাৎই চোখ খুলে ফেললেন তান্ত্রিক ঠাকুর। বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, এ কি দেখলাম আমি? জয় মা, জয় মা। তবে আমাকে কি ব্রজ এই গোপন কথাটাই বলতে চেয়েছিল? পরদিন ভোরবেলা তান্ত্রিক ঠাকুর বৃষাঙ্ক স্নান সারলেন। সেই কালকের পর থেকে জমিদার মশাইয়ের সঙ্গে তার আর দেখা হয়নি। জমিদার গিন্নি রাতে এসে তাকে প্রণাম জানিয়ে গেছিলেন। তান্ত্রিক ঠাকুর ওনার দিকে তাকিয়ে বেশি কিছু বলতে পারেননি। সদ্য কোল উজাড় হয়ে যাওয়া এক অভাগী সন্তানহারা মাকে কোন ভাষায় বা সান্ত্বনা দেওয়া যায়? এদিকে তান্ত্রিক ঠাকুর গতকাল থেকে একটা ব্যাপার লক্ষ্য করছিলেন। এখন তার সেই ভাবনাটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। কাল অন্দরমহলে ঢোকার সময় বাড়ির কুলপুরোহিতের সঙ্গে তার একবার কেবল চোখাচোখি হয়। তারপর থেকে ওনার সঙ্গেও আর দেখা হয়নি। এই বাড়ির কুলপুরোহিত শ্রী ব্রহ্মানন্দ চাটুর্যে। তারা বংশ পরম্পরায় এই ভট্টাচার্য বংশের প্রতিষ্ঠিত দেবতার পুজো করে আসছেন। তাছাড়া গ্রামের ওই একমাত্র মন্দিরের আরাধ্যা দেবী রক্ষাকালীর পূজাও ব্রহ্মানন্দবাবু ও তার পূর্বপুরুষেরাই করে এসেছেন। গেলবার তান্ত্রিক ঠাকুর যখন এসেছিলেন এই গ্রামে, তখন তার সঙ্গে পরিচয় হয়েছিল। তান্ত্রিক ঠাকুরের একটা বিশেষ প্রয়োজনে ব্রহ্মানন্দবাবু ও জমিদার মশাইয়ের সঙ্গেই কথা বলা নিতান্তই জরুরি ছিল। সকালের খাবার দিতে আসা এক বয়স্ক চাকরকে তিনি বললেন, আচ্ছা, বলছিলাম নৃসিংহবাবু কোথায়? ওনার সঙ্গে আমার কিছু কথা ছিল। এগিয়ে ঠাকুর মশাই, আমি গিয়ে বাবুকে খবর দিচ্ছি। যেতে যেতে বৃদ্ধ চাকর খানিক থেমে তান্ত্রিক ঠাকুরের দিকে পেছন ফিরে তাকালো। কিছু বলবে? না, মানে এগে ঠাকুর মশাই, বলছিলাম যে ঠাকুর মশাই আপনি পারবেন। হ্যাঁ, পারলে আপনি পারেন। ওই ওই সেই দিন ওই ঘটনাটা ঘটার পর তান্ত্রিক ঠাকুর মুখ তুলে তাকে জিজ্ঞাসা করলেন, পারবো আমি? মানে কি বলতে চাইছো? আর কোন ঘটনার কথা বলছো? নির্ভয় খুলে বলো আমায়। আপনি পাখিদের বাঁচান। আরে এই বংশী, আরে কতক্ষণ লাগে খাবারটা পৌঁছে দিতে? এ বংশী! ডাকটা শোনা মাত্রই চমকে উঠে থতমত খেয়ে দ্রুত পদে বেরিয়ে গেল সে। আসছি ঠাকুর মশাই, পেন নাম। বংশী বেরিয়ে যেতেই বৃষাঙ্ক মনে মনে যেন টুকরো টুকরো কথার সূত্রগুলোকে একটা একটা করে জুড়তে শুরু করলেন। আপন মনে যখন তিনি কিছু একটা ভাবছেন, তখন দরজার কড়া নেড়ে কেউ গম্ভীর স্বরে বলে উঠল, আমায় ডেকেছেন ঠাকুর মশাই? আসুন জমিদার বাবু, দুটো জরুরি কথা আছে আপনার সঙ্গে। বলছিলাম যে আপনাদের পুরোহিত মশাইকেও একবার ডাকলে খুব ভালো হতো। আগে মানে ব্রহ্মানন্দ মশাই, মানে ওনাকে ডাকার কথা বলছেন? আসলে উনি একটু ব্যস্ত আছেন তো, মানে আমি ওনাকে কিছু কাজ দিয়েছি আর কি। বুঝতেই তো পারছেন ঠাকুর মশাই, পরপর এমন সব বিপর্যয় ঘটে গেল,
আমি একা হাতে সব দিকটা সামলাতে পারছি না। আমারও তো বয়স হচ্ছে। আমার সন্তানদের হারিয়ে আমি তো এখন জীবন্ত লাশ হয়ে গিয়েছি। স্থির হন নৃসিংহবাবু। দেখুন, আমি আপনাকে আগেই বলেছি আমি ব্রজর কথা এখানে এসেছি। মনে মনে একটা সংকল্পও নিয়েছিলাম, যেটা এইখানে পূরণ করার ইচ্ছে রাখি। আজ ব্রজ নেই ঠিকই, কিন্তু আমি আমার দায়িত্ব ঠিকই পালন করব। নয়তো ব্রজর আত্মা বড়ই কষ্ট পাবে, আমি জানি। আমি গ্রামের মন্দিরে একটা পুজো করতে চাই, সেই জন্য ব্রহ্মানন্দ বাবুর খোঁজ করছিলাম। আর আমি যত তাড়াতাড়ি সম্ভব পুজোটা সারতে চাইছি। অর্থাৎ আজ রাতেই আমি পুজোটা সেরে আগামীকাল এখান থেকে রওনা হব। পুজোটা সারা রাত ব্যাপী চলবে। তার জন্য যেসব আচার বিধি আছে তার জোগাড় যন্ত্রের ব্যাপারে কথা বলার জন্যই পুরোহিত মশাইকে তলব করছিলাম। এখন আপনি যদি অনুমতি করেন তাহলে আমি এগোতে পারি। ছি, এ আপনি কি বলছেন ঠাকুর? আপনি এমন পুণ্যের কাজ করবেন? ধন্য হয়ে যাব আমরা। সবই তো আপনার, আবার আমার অনুমতি কেন? আচ্ছা, আমি এখনই পুরোহিত মশাইকে পাঠিয়ে দিচ্ছি। আপনি দয়া করে খানিক অপেক্ষা করুন। কিছুক্ষণ পর ব্রহ্মানন্দ মশাই তান্ত্রিক ঠাকুরের ঘরে আসলেন। সবিস্তারে পুজোর ব্যাপারে পরামর্শ হলো। ঠিক হলো আজ সারাদিন ধরে পুজোর সকল আচারবিধি সংক্রান্ত উপকরণের জোগাড় পুরোহিত মশাই করে দেবেন। ঠিক সূর্যাস্তের আগে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে। তান্ত্রিক ঠাকুর বৃষাঙ্ক ঠিক অর্ধরাত্রে মন্দিরে পৌঁছে দরজা খুলে পুজোয় বসবেন। এটাই পুজোর প্রধান নিয়ম। পুরোহিত ব্রহ্মানন্দ মশাইও সেখানে উপস্থিত থাকবেন। এছাড়াও গ্রামের সকলেই থাকবে সেই পুজোতে। আলোচনা শেষে পুরোহিত মশাই তড়িঘড়ি চলে গেলেন। তান্ত্রিক ঠাকুর ওনার সঙ্গে কথা বলার সময় একটা জিনিস লক্ষ্য করলেন, যে পুরোহিত মশাই বাড়তি কোনো কথা বললেন না। শুধু যতটুকু প্রত্যুত্তর না করলেই নয়, সেইটুকুই হ্যাঁ আচ্ছা এইভাবে কেবল জবাব দিলেন। কোথাও যেন পুরোহিত মশাইয়ের চাল চলনে অস্বাভাবিকতা বৃষাঙ্কর তীক্ষ্ণ নজরে ধরা পড়ছিল বারবার। যেন তেন প্রকারেণ পুরোহিত মশাই যত দ্রুত সম্ভব বিদায় নিতে ব্যস্ত হয়ে উঠছিলেন বারংবার। রাত ঘনিয়ে এলো। বৃষাঙ্ক মন্দিরে যাওয়ার উপক্রম করলেন। জমিদার বাড়ি থেকে বেরিয়ে ঘুটঘুটে অন্ধকার পথ দিয়ে তিনি হেঁটে এসে মন্দিরে পৌঁছালেন। মন্দিরের বাইরে তখন গ্রামের মানুষের ভিড়। চারিদিকে তাকিয়ে তিনি কিন্তু ব্রহ্মানন্দ মশাইকে কোথাও দেখতে পেলেন না। এদিকে পুজোর সময় হয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তেই মন্দিরের দরজা না খুললে নিয়মের অন্যথা হবে। বাধ্য হয়েই তান্ত্রিক ঠাকুর একাই মন্দিরের দরজা খোলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু খুলেই যা দেখলেন তার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। এ কি সর্বনাশ! পুরোহিত মশাই, পুরোহিত মশাই! তান্ত্রিক ঠাকুর দেখলেন তিনি এক বিভৎস বিভীষিকাময় দৃশ্যের সম্মুখে এসে দাঁড়িয়েছেন। পা দুটোকে যেন অসারতা গ্রাস করে ফেলেছে মুহূর্তেই। তবু কোনো রকমে জোর করে দৌড়ে ভিতরে গেলেন তিনি। মন্দিরের মেঝেতে উপুর হয়ে পড়ে আছেন পুরোহিত মশাই। চারিদিক জমাট বাঁধা রক্তে ভেসে যাচ্ছে, আর পিঠে বিঁধে আছে মা রক্ষাকালীর খড়গ। আরও একটা দৃশ্য তার বুকের রক্ত হিম করে দিল। সর্বনাশ! মন্দিরের মায়ের মূর্তিটা নেই, আর মেঝেতে ভেসে যাওয়া পুরোহিত মশাইয়ের রক্তের ওপর দিয়ে একজোড়া উল্টো রক্তাক্ত পদচিহ্ন বেরিয়ে গেছে মন্দিরের দরজার দিকে। এমন সব নৃশংস দৃশ্য দেখে বাইরে দাঁড়িয়ে থাকা গ্রামশুদ্ধ সব লোকেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা সকলে ভয় রীতিমতো আটকে উঠল। যে যেদিকে পারল কাঁদতে কাঁদতে ছুটে পালালো। তুমুল কোলাহলে রাত্রির শান্তি মুহূর্তেই ছত্রভঙ্গ হলো। এদিকে তখন তান্ত্রিক ঠাকুর বিস্ফারিত চোখে ঘটনাস্থলের দিকে তাকিয়ে রয়েছেন। তিনি হঠাৎই একটা জিনিস লক্ষ্য করে চমকে উঠলেন। আরে, পুরোহিত মশাইয়ের পিঠে বিঁধে থাকা এই খড়গটা তো এই মন্দিরের মায়ের সোনার খড়গ।
যেটা জমিদার বাড়ি থেকে মায়ের জন্যই তৈরি করা হয়েছিল। সেইবার মন্দিরে পুজো করার পর আমি তো নিজেই মায়ের হাতে সাজিয়েছিলাম। এসব কথা ভাবতে ভাবতে বৃষাঙ্ক পুরোহিত মশাইয়ের দেহের কাছে ঝুঁকে পড়ে খাড়াটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। তারপর ধীরে ধীরে উঠে রক্তাক্ত পদচিহ্নগুলির কাছে হাঁটু গেড়ে বসে সেগুলোকে দেখতে লাগলেন। খানিকক্ষণ পর সেই পদচিহ্নগুলিকে ছুঁতেই তার সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল। থর থর করে তার সর্বাঙ্গ কেঁপে উঠল। ততক্ষণে তার পুরো শরীরটা ঘামে ভিজে গিয়েছে। মুহূর্তেই তিনি যেন কোনো এক অপার শক্তির ছোঁয়া পেলেন। তার মুখ থেকে অস্ফুট শব্দে বেরিয়ে এলো কিছু কথা। মা, কেন এমন করলি তুই? বল, কেন এমন করলি তুই মা? কিছুক্ষণ পরে তান্ত্রিক ঠাকুরের আদেশে পুরোহিত মশাইকে অন্তিম সংস্কারের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হলো। গ্রামের কোনো মানুষই ভয়ে ধারে ঘেঁষল না। প্রত্যেকে আতঙ্কে এতটাই সিটিয়ে গেছিল যে সে যাত্রায় কাউকেই পাওয়া গেল না। এদিকে পুরোহিত মশাইয়েরও তিন কুলে আপন বলতে সেরকম কেউ ছিল না, বহু দূর সম্পর্কের কেবল এক ভাইপো ছাড়া। অগত্যা শ্মশানের অভিমুখে কেবল রওনা হলো জমিদার বাড়ির 4 লেঠেল, পুরোহিত মশাইয়ের সেই ভাইপো আর তান্ত্রিক ঠাকুর। পথিমধ্যে চারিদিকে অপার্থিব ঘুটঘুটে অন্ধকার। কোনো এক অজ্ঞাত কারণে যেন সমস্ত নিশাচরদের অস্তিত্ব উধাও হয়ে গিয়েছে অদ্ভুতভাবে। যেন চারপাশকে মৃতবৎ নিস্তব্ধতা ভয়াল থাবা বসিয়ে গ্রাস করেছে। শ্মশানে যখন সকলে পৌঁছালো তখন রাত্রি 2 প্রহর। বিস্তীর্ণ ফাঁকা শ্মশানভূমির হাওয়া তখন পোড়া চিতাকাঠের তীব্র কটু গন্ধে ছেয়ে আছে। দূরে এক জায়গায় দেখা যাচ্ছে একটা নিষ্প্রভ চিতা থেকে ধিকি ধিকি আগুনের ছটা। মাঝে মধ্যে হাওয়ার গতিবেগ যখন জেগে উঠছে, সেই ধিকি ধিকি আগুনের ফুলকির ছটাও যেন পাল্লা দিয়ে মৃত্যুশয্যায় শায়িত মানুষের শেষবারের বুক ভরে নেওয়া নিঃশ্বাসের মতন প্রগাঢ় হয়ে উঠছে। ধীরে ধীরে আগ্রাসী চিতার জল জলে আগুন নিকষ কালো রাতের আকাশকে ছোঁয়ার ব্যর্থ প্রচেষ্টা করে উঠে পড়ে গেল। অনতি দূরে বসে থাকা শ্মশান যাত্রীদের উদ্দেশ্যে বৃষাঙ্ক বলে উঠলেন, সব কাজ মিটে গেলে তোমরা বাড়ি ফিরে যেও, আমি পরে প্রস্থান করব। আজ্ঞে ঠাকুরমশাই। আজ্ঞে ঠাকুরমশাই। ঠাকুরমশাই। আজ রাতের এই নিকষ কালো অন্ধকারকে যেন আরো বেশি জমাট মনে হচ্ছে। পুরো প্রকৃতিটাই এক গভীর অতল খাদ। খানিকের অসাবধানতায় সব শেষ। বৃষাঙ্ক হেঁটে চলেছেন। অজানা পথে উদ্দেশ্যহীনভাবে হেঁটেই চলেছেন তিনি। দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে ঝিঝির ডাক আর শোনা যাচ্ছে না। যেন তারা অপার্থিব কিছুর আভাস পেয়ে মুহূর্তেই হারিয়ে গিয়েছে। পথে মারিয়ে যাওয়া শুকনো পাতাগুলো যেন এখন বোবা হয়ে গিয়েছে। বৃষাঙ্কের মনে হলো ঠিক এই মুহূর্তে সে যেন এই পুরো পৃথিবীর বুকে একা একজন মানুষ, যে কিনা অভীষ্ট কিছুর একটা সন্ধানে অন্ধকারে হাতড়ে চলেছে। মনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক অনেক প্রশ্ন, সবই যেন জট পাকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে কিছু একটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেটা কি? কেনই বা এত কিছু একসঙ্গে ঘটছে? সবগুলো কি একে অপরের সাথে সম্পর্কিত, নাকি নিছকই? তিনি হাঁটতে হাঁটতে কখন যে শ্মশান লাগোয়া খানিকটা জঙ্গলের মতো জায়গায় এসে পড়েছিলেন আনমনে, তা বুঝতেই পারেননি। এতক্ষণে অন্ধকারে খানিক চোখটাও সয়ে এসেছে। ক্লান্ত অবসন্ন মনে তিনি এসে মাটিতে পড়ে থাকা একটা পুরনো পাথরের ওপর বসলেন। পাঁজর ঘেরা হৃদয় কুটুরি থেকে হতাশার আঘাতে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। ঠিক এমন সময় আবারও তার ইন্দ্রিয়গুলো
সচকিত সজাগ হয়ে উঠল। মুহূর্তেই তার অন্তরাত্মা যেন তাকে টের পাইয়ে দিল আশেপাশে কোনো এক অতীন্দ্রিয় শক্তির অস্তিত্ব। বৃষাঙ্কের মুখটা কঠিন হয়ে এলো। সে অনুভব করল সেই অতীন্দ্রিয় শক্তিধারী এখন ঠিক তার সামনে থেকেই তার দিকে এগিয়ে আসছে। বৃষাঙ্ক মুখ তুলে সামনের আধারের দিকে উদ্দেশ্য করে দৃঢ় কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিলেন, কে কে ওখানে? ঘুটঘুটে অন্ধকার ভেদ করে ভারিক্কি অথচ সুরেলা কণ্ঠে ভেসে এলো প্রতি উত্তর, ওরে, আমি তোর বড়ই আপনজন রে। তোর মনের এই অস্থিরতাই তো আমাকে টেনে এনেছে আজকে তোর কাছে। কণ্ঠ শুনে মুহূর্তেই যেন বৃষাঙ্কের শরীরের শিরা উপশিরা এক অজানা মোহে আবিষ্ট হয়ে গেল। সে নরম স্বরে বলে উঠল, কিন্তু কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কেউ নন। এমনকি আমারও সত্যি এমনটাই মনে হচ্ছে এখন, যে আপনি আমার অনেক পরিচিত, অনেক কাছের কেউ। দয়া করে আমার সামনে আসুন, আপনি দয়া করুন আমাকে একটু। আমি জানতাম তুই আমায় ঠিকই চিনবি, কিন্তু তুই আজ এত চঞ্চল কেন বলতো? কি খুঁজছিস অমন তোলপাড় করে? ওরে, সর্বদা একটা কথা মনে রাখিস, কখনো কখনো আমরা যেটা ভাবি, যে প্রশ্নের পেছনে অবিরাম ছুটে চলি, তার উত্তর আমাদের চোখের কাছেই থাকে, একদম হাতের নাগালে। আর তুই যদি সেটা ধরতে পারিস, তোরও সব অস্থিরতা কেটে যাবে। কিন্তু আপনি আপনি কোথায় চলে যাচ্ছেন? না না না, যাবেন না আপনি। দাঁড়ান দাঁড়ান, যাবেন না আপনি। তান্ত্রিক ঠাকুর বৃষাঙ্কের মনে হলো যতক্ষণ ধরে তিনি এই কথাগুলো শুনছিলেন, তিনি যেন একটা বেষ্টনীর মধ্যে আবৃত ছিলেন। সেই অতীন্দ্রিয় শক্তিধারী চলে যেতেই যেন সেই নাগপাশ আলগা হয়ে এলো। আপন মনে মোহচ্ছন্নের মতন বিড়বিড় করে চললেন তিনি, তাহলে কি তিনি আমাকে কোনো শক্তি বলয়ে বেঁধে রেখেছিলেন, যাতে আমি ওনার কাছে যেতে না পারি? কিন্তু উনি কে? আমি কেন ধরতে পারছি না উনি কে? আমার কেন এমন মনে হচ্ছে উনি আমার খুব চেনা? কি ছিল ওনার মধ্যে যেটা আমাকে এতটা টানছিল? তাছাড়া উনি কি খুঁজে পাওয়ার কথা বলে গেলেন যেতে যেতে? এদিকে জমিদার নৃসিংহবাবু তখন বাড়িতে নিজের ঘরে শশব্যস্তভাবে পায়চারি করছেন। এতদিন ধরে যে একের পর এক ধেয়ে আসা নৃশংস ভয়াবহ পরিস্থিতি তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল, আজ পুরোহিত মশাইয়ের এমন ধারা অপমৃত্যু যেন স্বয়ং জমিদার মশাইয়ের সমূহ ধ্বংসের সমন জারি করল। তিনি বিধ্বস্ত দেহে ধপ করে বসে পড়লেন পাশের আরামকেদারায়। দুহাতে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে উঠে অলক্ষ্যে কারুর উদ্দেশ্যে যেন মিনতি করে বলে উঠলেন, সব দোষ আমার, পাপ করেছি আমি, আমাকে শাস্তি দাও, আমায় 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 মেরে ফেলো, কিন্তু দয়া করে এভাবে তিলে তিলে সব শেষ করে দিও না। আমাকে আমাকে যা করার করো, কিন্তু জমিদার মশাইয়ের কথা শেষ হলো না। হঠাৎ কেউ যেন তার মাথায় সজোরে আঘাত করতেই তিনি ব্যথায় কুঁকড়ে গিয়ে চেতনা হারিয়ে মেঝেতেই লুটিয়ে পড়লেন। শেষ রাতের নিস্তব্ধতায় চারপাশের সব কিছু যেন ঝিমিয়ে আছে। এ যেন এক অসম্ভব কিছু ঘটার আগের মুহূর্তের অপার নিস্তব্ধতা, নিদারুণ ঝড়ের পূর্বাভাস। হঠাৎ এক দমকা হাওয়া
সজোরে বয়ে গিয়েই মুহূর্তে মিলিয়ে গেল। বৃষাঙ্ক চমকে উঠলেন, তার বুকটা ধড়াস করে উঠল। ধীরে ধীরে তার চোয়াল শক্ত হলো, শরীরের সব শক্তি জড়ো করে অন্ধকার কেটে তিনি প্রায় দৌড়েই গেলেন সামনের দিকে। আমি আমি মাথায় কি ব্যথা, কোথায় আমি, এত অন্ধকার কেন? আমি ধীরে ধীরে জমিদার মশাইয়ের জ্ঞান ফিরে আসলো। তার মনে পড়ল তিনি মাথায় একটা তীব্র আঘাত পেয়ে, কিন্তু তারপর কি হলো? এখন তিনি কোথায় আছেন কিছুই বুঝতে পারলেন না। অন্ধকারে কিছুটা চোখ সয়ে আসতে জমিদার মশাই বুঝতে পারলেন এটা তো গ্রামের মন্দিরের পিছনের অংশ, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এখানে এতটা দূরে তিনি আসলেন কিভাবে? নাকি কেউ তাকে এনেছে এখানে? মাথায় যে আঘাত করেছিল সেই বা কে? সেই কি তবে ওনাকে এখানে এনেছে? কিন্তু কেন? কোনো রকমে টালমাটাল অবস্থায় উঠে দাঁড়ালেন তিনি। খুব কষ্টে যেই না দুপা সামনের দিকে ফেললেন, অমনি তার মনে হলো সামনে পথ আটকে এসে দাঁড়িয়েছেন কেউ একজন। জমিদার মশাই আর এগোতে পারলেন না, তার হাত পা সব অসাড় হয়ে গেল। হঠাৎ তিনি অনুভব করলেন সামনের অন্ধকার থেকে দুগাছা কাঁচের চুড়ি পরা একজোড়া মেয়ে মানুষের হাত তার দিকে এগিয়ে সজোরে তার গলায় চেপে বসেছে। উফ, কি কনকনে ঠান্ডা সেই হাত, যেন ছুরির ফলার মতো কেটে বসে যাচ্ছে ধীরে ধীরে জমিদার মশাইয়ের গলায়। দুই একটা মিয়ে যাওয়া শব্দ ছাড়া জমিদার মশাইয়ের কণ্ঠ দিয়ে আর কিচ্ছু বেরোলো না। চোখ দুটো বিস্ফারিত হয়ে গেছে। সেই চোখে যখন প্রায় অন্ধকার ঘনীভূত হয়ে এসেছে, তখনই ডান পাশ থেকে তীব্র কণ্ঠে ভেসে এলো একটা আদেশের স্বর। ওনাকে ছেড়ে দাও শ্যামা, ওনাকে ছেড়ে দাও। অমনি জমিদার মশাইয়ের গলা থেকে হাতের চাপ আস্তে আস্তে আলগা হয়ে সরে গেল। জমিদার নৃসিংহ কুমার মাটিতে পড়ে গেলেন। নিজের গলাটি ধরে সজোরে কাস্তে কাস্তে জমিদারবাবু দেখলেন পাশ থেকে তান্ত্রিক ঠাকুর বৃষাঙ্ক এসে সামনে দাঁড়িয়েছেন। আদেশটা তিনিই দিয়েছিলেন, কিন্তু কাকে? আর শ্যামা? শ্যামা এখানে কোত্থেকে? জমিদারবাবু আর কিছু ভাবতে পারলেন না। মৃত্যুকে এত কাছ থেকে দেখে তার প্রাণায়ু প্রায় শেষ হয়ে গিয়েছিল তখন। কোনো রকমে জমিদার মশাই মাটিতে ঘষে ঘষে এগিয়ে তড়িঘড়ি ভয় বৃষাঙ্কের পা জড়িয়ে ধরলেন। আমাকে বাঁচান ঠাকুর মশাই, ওই শ্যামা আমাকে মারতে এসেছে, ওই সবাইকে মেরেছে, ও আমাকেও মারবে, ও আমার বংশের শেষ সলতেকেও মেরে ফেলবে। আমি দোষ করেছি ঠাকুর মশাই, আমি স্বীকার করছি, তো আমি স্বীকার করছি। সেদিন রাত্রে এই মন্দিরের পিছনে, হ্যাঁ ঠিক এখানেই আমি আর পুরোহিত মশাই ষড়যন্ত্র করে সে আমাকে ডেকে নিয়ে এসে ওর সর্বনাশ করেছিলাম। তারপর আমি ওকে এখানে নির্দয়ভাবে ফেলে রেখে চলে গিয়েছিলাম। লিটলদের বলেছিলাম ওকে গলা টিপে খুন করে দেহ পুড়িয়ে দিতে। আমি বড় ভুল করেছি ঠাকুর মশাই, আমি বড় ভুল করেছি ঠাকুর মশাই। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তাই মেনে নেব। শ্যামাকে বলুন না যেন ও আমাকে না মারে, বলুন না শ্যামাকে, বলুন না ও আমাকে যেন না মারে, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। খুব ভুল করে ফেলেছি আমি। ছি জমিদার মশাই, ছি। এই আপনার মতন জঘন্য মানুষের জন্য আপনার তিনটে নির্দোষ সন্তানের প্রাণ চলে গেল। শ্যামার মতন মেয়ের জীবনটা নষ্ট করতে আপনার আর পুরোহিত মশাইয়ের একটুও বাঁধল না। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? তাতে কি শ্যামা ফিরবে
নাকি আপনার 3 ছেলে ফিরবে? উঠুন, উঠুন বলছি, এখানে নয়, আপনাকে গোটা গ্রামের সকলের সামনে নিজের দোষ স্বীকার করতে হবে। তারাও সকলে জানুক যে জমিদার বাবুকে তারা নিজেদের আশ্রয়দাতা বলে মানত, যে পুরোহিত মশাইকে তারা ভগবানের দূত বলে শ্রদ্ধা করত, তারা আদতে কেমন মূর্তিমান শয়তান। পুরোহিত মশাইকে তার পাপের শাস্তি মা স্বয়ং দিয়েছেন নিজের হাতে। এবারে আপনার পালা, উঠুন। জমিদার মশাই আর কোনো কথা বললেন না, কাঁদতে কাঁদতে কোনো রকমে উঠে দাঁড়ালেন। বৃষাঙ্ক আবারও কিছু বলে উঠল, তবে এবার জমিদার মশাইকে না, কথাগুলো বললেন শ্যামার উদ্দেশ্যে। মা, মা গো, আমি জানি তোমার খুব কষ্ট হয়েছে মা। আমি জানি তুমি বাঁচতে চেয়েছিলে, কিন্তু এই পিশাচ তোমায় বাঁচতে দেয়নি। তোমার মতন ভক্তের এমন কষ্ট স্বয়ং দেবীও সহ্য করতে পারেননি। তাই তো তিনি খড়গ হাতে আরেক পাপিষ্ট ব্যভিচারীকে দমন করেছিলেন। কিন্তু বাকিরা তো কোনো দোষ করেনি মা। তাহলে তুমি ওদেরকে কেন? তোমার কাছে এই বুড়ো ছেলের অনুরোধ মা, তুমি চলে যাও এখান থেকে। প্রতিহিংসা চরিতার্থ করার এই মারাত্মক খেলায়, প্রতিশোধের উন্মত্ততায় তুমি সেই শিশুর প্রাণটাও আর নিও না, যে এখনো এই পৃথিবীর আলো দেখেনি। তোমার হাত তুমি আর রক্তে রাঙিও না মা। একটি অনুরোধ শোনো তুমি আমার, তোমায় তো আর ফিরিয়ে আনতে পারবো না মা, তবে আমি তোমায় কথা দিচ্ছি, তোমার প্রতি অন্যায়ের বিচার হবেই। জমিদারের মুখোশ আজ সকলের সামনে খুলে যাবে। কিছু সময় আর কোনো কথা শোনা গেল না। শেষ রাত যেন বিষাদের টুকরো টুকরো হয়ে মাটিতে চূর্ণ বিচূর্ণ হয়ে ঝরে পড়ছে। হঠাৎ একটা শব্দ ভেসে এলো, নূপুরের শব্দ। শ্যামা, হ্যাঁ, শ্যামা ফিরে যাচ্ছে। সে চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে, কিন্তু আজকে তার এই কান্না ব্যথার নয়, কষ্ট লাঘবের কান্না। ত্রিকালজ্ঞ তান্ত্রিক ঠাকুর বৃষাঙ্ক হাঁটু মুড়ে বসলেন। তার চোখ যেন জলে চিকচিক করে উঠল। সামনের মাটি ছুঁয়ে প্রণাম করতে করতে দীর্ঘশ্বাস ফেলে তিনি ভাঙা অথচ দৃঢ় কণ্ঠ ছেড়ে বলে উঠলেন, আমাদের সকলকে একটিবারের জন্য ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। বৃষাঙ্ক তার আশ্রমে ফিরে এসেছে কিছুদিন হলো। পরন্ত এক বিকেলে নদীর কাছে বসে সে ভেবে চলেছে কিছুদিন আগের ফেলে আসা সেই মর্মান্তিক ঘটনাগুলোর কথা। এখানে ফিরে এসেই সে বুঝতে পেরেছে যে সেই রাতে জঙ্গলে যার কণ্ঠস্বরের কৃপায় সব জটপাকানো প্রশ্নগুলোর সমাধান খুঁজে পেয়েছিল সে, সেই কণ্ঠস্বরের সত্ত্বাধিকারিণী অন্য কেউ নয়, স্বয়ং মা, যার সাধনা বৃষাঙ্ক করে এসেছে এতকাল ধরে। এখানে ফেরার পরদিনই স্বপ্নাবস্থায় সে মায়ের কাছ থেকে স্নেহাশিস পায়। মা তাকে বলেন যে যখনই তার মন কোনো অমীমাংসিত প্রশ্নের দোলাচলের মধ্যে আটকে থাকবে, তখন তিনি যেখানেই থাকুক না কেন যে কোনো রূপ ধরে বৃষাঙ্কের সামনে আবির্ভূতা হবেন। তবে সে রূপ চিনে নিতে হবে বৃষাঙ্ককে। সেই রূপটি সহ্য করার জন্য প্রতি মুহূর্তে একটু একটু করে নিজেকে আরও গড়ে তুলতে হবে তাকে। বৃষাঙ্কর মুখ দিয়ে বেরিয়ে এলো একটা দীর্ঘ নিঃশ্বাস। আবার চিন্তায় ডুবে গেল তার মন। সেই দিন তারপরে জমিদার মশাই সকল গ্রামবাসীদের সামনে নিজের যাবতীয় দোষ স্বীকার করেছিলেন। গ্রামের সকলে তীব্র আক্রোশে জমিদার নৃসিংহ কুমার ভট্টাচার্যকে মেরে ফেলার জন্য রে রে করে তেড়ে এসেছিল। তাদের বিশ্বাসে যে আঘাত চির ধরিয়েছিল, সেখান থেকে এই আক্রোশই স্বাভাবিক ছিল। তান্ত্রিক ঠাকুর বৃষাঙ্ক
খুব কষ্টে তাদের নিরস্ত্র করেন, বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেন। সেদিন রাত্রের ট্রেনেই তার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ফেরার সময় বৃষাঙ্কের মনটা খচখচ করতে শুরু করলো। বারবার একটা ভাবনায় তার মনটা ব্যাকুল হয়ে ওঠে। মা কি আর মন্দিরে ফিরবেন না? তবে কোথায় গেলেন তিনি? এসব সাত পাঁচ ভাবতে ভাবতে ট্রেনের সময় হয়ে আসতে তিনি স্টেশনের পথে যখন পা বাড়ালেন, ঠিক তখনই গ্রামের কিছু মানুষ এসে তার পথ আটকে দাঁড়ালো। সকলেই নিদারুণ দুঃখিত স্বরে বলল, ঠাকুর মশাই, আপনিও ছেড়ে চলে যাচ্ছেন আমাদেরকে? না না ঠাকুর, আমাদের ছেড়ে যাবেন না ঠাকুর, না না। ওদিকে মাও রুষ্ট হয়ে সেই যে আমাদের ত্যাগ করে গেলেন, আর তো এলেন না। এই অবস্থায় এমন শাপগ্রস্তের মতন আমরা কিভাবে গ্রামে বউ ছেলেপুলে নিয়ে থাকবো, আপনিই বলে দিন। তান্ত্রিক ঠাকুর কিছু একটা বলতেই যাচ্ছিলেন, ঠিক সেই সময় দূর থেকে একটা রাখাল ছেলে হাঁপাতে হাঁপাতে এসে একটা সাংঘাতিক খবর দিল। কি হয়েছে রমাই? কি হয়েছে রমাই? এই রামু, কি হইল রে? চল দেখি, চল চল চল। সকলে ঊর্ধ্বশ্বাসে ছুটল সেই রাখাল ছেলের বলে দেওয়া পথের দিকে। তান্ত্রিক ঠাকুর বৃষাঙ্কও ছুটে এলেন ওদের সঙ্গে। কিছুটা এসে তারা সবাই দাঁড়ালো একটা বিশাল পুরনো বট গাছের কাছে, যার একটা ডাল থেকে তখন ঝুলছে জমিদার নৃসিংহ মহাশয়ের মৃতদেহ, আর তার ঠিক দুহাত দূরেই মাটিতে পড়ে আছে গ্রামের একমাত্র মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা রক্ষাকালীর বিগ্রহ।